সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিবেকের কাছে প্রশ্নের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি শফিকুল ইসলাম শামীম। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMAT এর ছাড়পত্র পেয়েও মালয়েশিয়ার বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে বিদেশে যেতে পারেননি প্রায় 17,000 কর্মী। কিন্তু কেন তারা যেতে পারলেন না বাংলাদেশ থেকে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। কি দোষ ছিল তাদের? নাকি অন্য কোনো সিন্ডিকেটের কারণে তাদের এমন অবস্থা হয়েছে? তাদের দায় কে নেবে? সরকারই বা এসব মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ব্যাপারে কি ব্যবস্থা নেবেন? এসব প্রশ্নেরই উত্তর খুঁজব বিবেকের কাছের আজকের পর্বে। অর্থনৈতিক সচ্ছলতা কিংবা ভালো জীবনযাপনের জন্য মানুষ পাড়ি জমায় প্রবাসে। তবে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানুষ কর্মী ভিসায় যান শুধুই কাজের জন্য। নানা বাধা আর নিয়ম নীতি মানার পর যখন মেলে অনুমোদন, তখন এরা স্বপ্ন দেখেন সুন্দর একটি জীবনের। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতা ছিল আগে থেকেই। মালয়েশিয়ার শ্রমবাজার বারবার সিন্ডিকেট বা চক্রের কারণে বন্ধ হয়। সিন্ডিকেটে সরকারের প্রভাবশালী সংসদ সদস্যদেরও নাম এসেছে বিভিন্ন গণমাধ্যমে। আবার কবে খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 31 মে শুক্রবার রাতে ছেড়ে গিয়েছে মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে শেষ ফ্লাইট। আর এর মধ্য দিয়ে স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে কয়েক হাজার কর্মীর, কারণ তারা যেতে পারেননি। মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়সীমা 31 মের মধ্যে রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টিকিট দিতে না পারায় তৈরি হয় এমন সমস্যার। 30,000 টাকার টিকিট 1 লাখেরও বেশি নেওয়া হয়। এরপরও অনেক এজেন্সি দিতে পারেননি কোনো টিকিট। শুক্রবার রাতে মালয়েশিয়াগামী সর্বশেষ ফ্লাইটটি ছেড়ে যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আর এই বিমানকে কেন্দ্র করেও হাজার হাজার কর্মী জড়ো হয়েছিলেন বিমানবন্দরে, কিন্তু তারা আর যেতে পারেননি। আটাব বলছে এসব ক্ষেত্রে কিছু মুনাফালোভী এজেন্সি এবং এয়ারলাইন্স দায়ী। তবে আমরা শুনব এখন ভুক্তভোগীদের মুখ থেকে, কেনই বা তারা যেতে পারলেন না, কি দোষ ছিল তাদের। বিমানবন্দরে প্রিয়জনকে হাসি মুখে বিদায় জানাতে এসেছিলেন স্বজনরা, কিন্তু ফিরতে হলো একরাশ হতাশা আর অনিশ্চয়তা নিয়ে। শেষ দিকে এজেন্সিগুলো মালয়েশিয়ার কর্মী পাঠানোর তৎপরতা শুরু করলেও প্লেনের টিকিট সংকট তৈরি হওয়ায় ভাগ্যে জোটেনি বিদেশ যাত্রা। আমরা উদ্যোগ নিয়ে আসছি যে আমরা যাবো মালয়েশিয়াতে, এটাই আমাদের স্বপ্ন। 4 দিন হচ্ছে আসছি। আজকে বললো যে আপনারা এয়ারপোর্টে দাঁড়ান, আমরা আসতেছি, টিকিট আপনাদের ফোনে ফোনে আসবে। অপেক্ষা করছি, ফোন নিয়ে বসে আছি, কখন আসবে। অমুক তারিখে আপনাকে ফ্লাইট, অমুক তারিখে কাগজপত্র আসতেছে, কোনো কাজে যাইয়েন না। এইভাবেই আমরা একটা বছর 5 লক্ষ টাকা 5.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে দালালের হাতে, আরও কমসে কম 4 লক্ষ টাকার বাড়ি বসে ঋণ হওয়া হয়েছে। 5,55,000 টাকা দেওয়া হয়েছে। বন্দুক থুইছে, ওই লাভে আনা হয়েছে, বিভিন্ন মানুষের কাছে ধার আনা হয়েছে। এর আগে যারা মালয়েশিয়া বিমানবন্দরে পৌঁছেছেন তারাও অমানবিক আচরণের শিকার হয়েছেন। এদিকে দায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তির পাশাপাশি সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয় আটাবের পক্ষ থেকে। 30,000 টাকার টিকিট 1 লক্ষ বা 1,20,000 টাকাও আমরা জেনেছি যে বিক্রি হয়েছে। এক্ষেত্রে এয়ারলাইন্সগুলোই কিন্তু ভাড়াটা নির্ধারণ করে, এটা দায় এয়ারলাইন্সকে নিতে হবে। পাশাপাশি যদি কোনো এজেন্সি এখানে জড়িত থাকে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। যদি মালয়েশিয়ান সরকারকে অনুরোধ করে এই সময়সীমাটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া যায়, সেই উদ্যোগটা নেওয়া উচিত। যেহেতু শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময়সীমা, তাই সেদিন সকাল থেকেই অধিকাংশ কর্মীর চোখে মুখে ছিল হতাশার ছাপ। মালয়েশিয়া যাওয়ার জন্য 6 লাখ টাকা দিয়ে 1 সপ্তাহেরও
বেশি সময় ধরে রিক্রুটিং এজেন্সির পেছনে ঘুরেছেন যাত্রী ও তার স্বজনরা। এটিএন বাংলাকে তারা জানিয়েছেন তাদের সাথে হওয়া প্রতারণার কথা। 3,50,000 টাকা নিয়ে ফেলেছে। এখানে 1,50,000 টাকা নিয়ে ফেলে আমার সাথে কোনো কথা বলতেছে না। ঘর ভিটা বিক্রি করে আসে এনাদেরকে দিচ্ছে টাকা। 26 তারিখ আমাদের টিকিট দিছে, ভুয়া টিকিট। বাস্তবের শুনতে বন্ধক থোয়া আছে, বুঝছেন? এখানে জ্বালা যদি না হয় 1 লাখের তো সব মরে যাব। অনেক এজেন্সি আবার অফিস বন্ধ করে পালিয়েছে, কিন্তু ভুক্তভোগীরা জানেন না কিভাবেই বা উদ্ধার করবেন তাদের কষ্টার্জিত অর্থ। 27 তারিখে 1টা 20 মিনিটে ফ্লাইট বলে আমাদের টাকা পয়সা নিয়ে ফিঙ্গারপ্রিন্ট কোম্পানির গেঞ্জি টেঞ্জি দিয়ে আমাদের আজকে 31 তারিখ চলছে, এখন পর্যন্ত আমাদের বসা আছে, অফিস বন্ধ হয়েছে। এইভাবে বসে আছি, ফোন দিলে বলে আরেকটু ওয়েট করেন, আমরা দেখতেছি মানে কোন এজেন্সির মাধ্যমে যাব, কোথায় যাব, ফিঙ্গার কোথায়, ফ্লাইট কখন, টিকিট কখন, কিছুই আমাদের বলে নাই, শুধু বলছে বসে থাকেন। সন্ধ্যায় ফ্লাইট দেওয়ার কথা বলছে, এখনও কোনো এজেন্টের সাথে আমাদের দেখা হয় নাই। মাত্র কয়েকদিনের ব্যবধানেই মালয়েশিয়ার টিকিট সোনার হরিণ হয়ে যায়। 30,000 টাকার টিকিট লাফিয়ে লাফিয়ে 1 লাখ থেকে 1.25 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। কিন্তু কেন, কি কারণ ছিল এই টিকিটের দাম হঠাৎ করে বাড়ার পেছনে? তাহলে কি এখানেও সিন্ডিকেট না অন্য কোনো কারণ? আবার ভুক্তভোগীরা বলছেন বেসরকারি এয়ারলাইন্সের পাশাপাশি জড়িত ছিল বিমানেরও কিছু লোক। আমরা বলছিলাম মালয়েশিয়ার টিকিট সোনার হরিণ হয়েছিল মাত্র 2 দিন আগে। এ কারণেই 30,000 টাকার টিকিট 1.25 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। আর 2 দিন আগেই হাজার হাজার কর্মীর বিদেশ যাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। আর তখনই অনেকে বুঝতে পেরেছিল যে মালয়েশিয়ার বেঁধে দেওয়া নির্ধারিত সময়ে তারা পৌঁছতে পারবেন না দেশটিতে। শুনবো ভুক্তভোগীদের কাছ থেকে। যে হারে টিকিটের দাম বাড়তেছে, জমি জমা বেচা মনে না যাইতে পারবো। সরকার যদি এই জিনিসটা দেখতো, এই জিনিসটা সম্পর্কে একটু করতো, তাইলে আমাদের একটু ভালো হইতো। তথ্য বলছে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ এয়ারলাইন্সের মালয়েশিয়ার ওয়ান ওয়ে টিকিটের দাম 1 লাখ টাকা। কোনো এয়ারলাইন্স নিয়েছে 1.25 লাখ টাকা পর্যন্ত। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। অনেক কষ্ট করে শ্রমিকরা যায়, তো সেক্ষেত্রে আমরা এই বার্ডেনটা না আমি নিতে পারবো না আমার শ্রমিকদেরকে দিতে পারবো। এদিকে ভুক্তভোগীরা টিকিটের দাম বৃদ্ধি নিয়ে কারসাজির অভিযোগ করলেও তা অস্বীকার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ারলাইন্সের ভাড়া কোনোটা কিছু ফিক্সড না, এটা টাইম ডিমান্ডের উপরে, টাইমের উপরে, ডেস্টিনেশনের উপরে, অনেকগুলো মানদণ্ডের উপরে ডিপেন্ড করে এই ভাড়াগুলো আপনার নির্ধারণ করা হয়। কোনো এজেন্সিকে আমরা দিচ্ছি না, আমরা যখনই ওপেন করতেছি সবাইকে করা হয়, অবহিত করা হয় যে এখন ওপেন আছে, আপনারা নিতে পারেন। টিকিটের অস্বাভাবিক এমন দাম হবার কারণ জানতে আমরা কথা বলেছিলাম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণের সাথে। টিকিটের চাহিদাকে পুঁজি করে যেসব এয়ারলাইন্স কোম্পানিগুলো অনিয়মের সাথে জড়িয়েছে তাদেরকে কঠোর মনিটরিংয়ের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। টিকিট এর দাম বাড়বার ক্ষেত্রে যে অরাজকতা চলছে দীর্ঘদিন থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো সংস্থাকে আমরা দেখিনি এখনো পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের টিকিটের দামটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না হবে, শুধুমাত্র রিক্রুটিং এজেন্সির উপর দায়ভার দিয়ে যে যারা বিদেশি কর্মী প্রেরণ করে তারা টাকা বেশি নেয়, সেটা দিয়ে কিন্তু আমরা এই দায় এড়াতে পারবো না। আপনি দেখেন যে আমরা বাংলাদেশ বিমানকে দেখেছি, তারা কয়েকটি বিশেষ ফ্লাইট দিয়েছে, সেখানে কিন্তু ফেয়ারের একই অবস্থা। যদি বিশেষ ফ্লাইট দিয়ে যদি তার কাছ থেকে ভাড়া ওরকম জুলুম করে 80-90 টাকা না হয়, তাহলে সেই বিশেষ ফ্লাইটের মূল্য থাকলো কি? অর্থাৎ সেখানেও কিন্তু বিমান কি করছে, তার পরিবহন সংস্থার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করছে। যেহেতু কর্মী যাবার চাপ বেশি, সে কিন্তু ফ্লাইট বাড়িয়েছে। ইট ডাজ দ্যাট মিন যে সে ফেয়ার কমিয়েছে। আমরা অবশ্যই দাবি রাখতে চাই যে যাতে সরকারের পক্ষ থেকে তারা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে, যে প্রতিদিন 1-2টা করে চার্টার্ড ফ্লাইট যদি তারা আনতে পারে, করতে পারে, তাহলে কিন্তু কর্মীদের এই যে ভাড়া দিয়ে, বেশি ভাড়া দিয়ে যাওয়ার চাপটা কমে যাবে। কিছু অসাধু ব্যবসায়ীরা রীতিমতো জিম্মি করে কর্মীদের। মাত্র কয়েকদিনের ব্যবধানে 3 গুণেরও বেশি ধরা হয় টিকিটের দাম। বাংলাদেশি যাত্রীদের
জিম্মি করে প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিরুদ্ধে। ভাড়া বাড়ার একটা সীমা থাকা উচিত, একটা লেভেল থাকা উচিত। 30,000 টাকার কুয়ালালামপুরের টিকিট, সেটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 3 গুণ বেশি। এখানে যদি কোনো অনিয়ম থাকে, কেউ এটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সাল থেকে শুরু হয় মালয়েশিয়ায় আবারও কর্মী নেয়া, আর তা আবারও বন্ধ হলো। কিন্তু ভিসা পেয়েও অনেকেই যেতে পারেননি। তারা নিজেদেরকে হতভাগ্য মনে করছেন, আবার কেউ কেউ বলছেন সিন্ডিকেটের শিকার তারা। তবে আসলে কি ঘটেছিল সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা মুখোমুখি হয়েছিলাম সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের। তিনি কি বলেছেন এ ব্যাপারে তা এবার শোনার চেষ্টা করব। সংশ্লিষ্ট মন্ত্রণালয় হস্তক্ষেপ করলে টিকিটের এমন নৈরাজ্য ঠেকানো সম্ভব হতো বলে মনে করছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ক্যাব। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেন, সময় মতো ব্যবস্থা নেওয়া হলে হয়তো এ ধরনের সমস্যা তৈরি হতো না। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি প্রবাসী কল্যাণ এটা দায়িত্বে থাকে, অথবা আমাদের ফরেন মিনিস্ট্রি যদি এই দায়িত্বটা নেয় যে আমরা তাদেরকে পাঠাবো, আমরা চার্টার করে পাঠাবো, আমার মনে হয় আরও অনেক কম খরচে শ্রমিকগুলো পাঠানো সম্ভব হবে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি ছাড়পত্র পেয়েও মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ে দেশটিতে যেতে পারেননি 16,970 জন বাংলাদেশি কর্মী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। এত বিপুল সংখ্যক কর্মীর যেতে না পারার কারণ খুঁজে বের করতে তাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, 31 মে পর্যন্ত 5,26,676 জনকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল, আর বিএমইটির ছাড়পত্র দেওয়া হয় 4,93,642 জনকে। 31 মে পর্যন্ত যেতে পেরেছেন 4,76,672 জন। সেই হিসেবে 16,970 জন যেতে পারেননি। সংখ্যাটা কিছুটা কম বেশি হতে পারে। বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, শ্রমবাজার খুলবে, সরকার মালয়েশিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে। আমরা একটা তদন্ত কমিটি করেছি, সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে, এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এ তো গেল মালয়েশিয়ার কথা, এবার শোনাবো কিরগিজস্তানের গল্প। কারণ সেখানেও মানবতার জীবনযাপন করছে কয়েকশো মানুষ। তাদেরকে মালয়েশিয়া নেয়ার কথা ছিল, কিন্তু নেওয়া হয়েছে কিরগিজস্তানে। সেখানে 50,000 টাকা বেতনে চাকরি করারও প্রলোভন দেখানো হয় এবং তাদের কাছ থেকেও হাতিয়ে নেওয়া হয় 5 লাখ টাকা করে। বলছিলাম কিরগিজস্তানের কথা, যেখানে মানবতার জীবনযাপন করছেন কয়েকশো কর্মী। তারা বলছেন যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। আসলেই কি তারা প্রতারিত? তাদেরকে কি প্রতারণার মাধ্যমেই নেওয়া হয়েছে দেশটিতে? এই প্রশ্নের উত্তর খুঁজবো এখন। রুটিগুলা এমন মনে হচ্ছে যে পাথর ছিঁড়ে খাচ্ছি আমরা। সেরকম মালয়েশিয়া পাঠানোর কথা বলে আরিফুল, শরীফ ও বাসিরের কাছ থেকে 5 লাখ টাকা করে নেয় দালাল চক্র। বলা হয় গার্মেন্টস এবং কারখানায় মাসে 50,000 টাকা বেতনের কাজ দেয়া হবে, কিন্তু তা না করে তাদের হঠাৎ করে পাঠানো হয় মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে। এখানে তাদের একটি হোটেলে রেখে কারখানায় কাজে পাঠানো হবে বলে জানায় দালাল চক্র। তবে হাতে থাকা টাকা ফুরিয়ে যাওয়ায় হোটেল ভাড়া বহন করতে পারেন না কর্মীরা, ফলে সেখান থেকে বের করে দেয়া হয় তাদেরকে। পরে থাকা খাওয়া চুক্তিতে এই স্ট্রবেরি বাগানে ক্ষেত মজুর হিসেবে কাজ জোগাড় করেন আরিফুল, শরীফ ও বাসির।
তাদের মতো বদ্ধ এই কন্টেইনারে মানবতার জীবনযাপন কাটাচ্ছে আরও অর্ধ শতাধিক বাংলাদেশি কর্মী। বেতন চাইলে করা হয় নির্যাতন, দালালকে কর্মস্থানে পাঠানোর তাগিদ দিলে কর্মীদের দেওয়া হয় হত্যার হুমকি। বলছিল আপনার প্যাকেজিনে চাকরি দিবে, প্যাকেজিনে চাকরি নাই, কোনো খানা দানা দিচ্ছে না, ঠিক করে 2 বেলা রুটি দিচ্ছে। ভাই দালালকে ফোন দিলে বলবে চাকরি দিচ্ছে। আমাদেরকে সারাদিন মারধরের ভিতর রাখছে, মারধর করে আমাদের বাড়িতে ফোন দিয়ে বলতেছে টাকা পয়সা পাঠানোর জন্য। ভাই 5 লাখ টাকা দিয়েছি, জমি জায়গা বিক্রি করে আইছি, কেউ সুদের উপর টাকা নিয়ে আইছে, হাত দিনা করে আইছে, কিন্তু ভাই আমাদের কোনো পরিস্থিতি নেই, এখন আমরা সবাই বিপদে। গেল মার্চে বিএমইটি ছাড়পত্র এবং ভিসার জন্য কাকরাইলের ধানসিঁড়ি ইন্টারন্যাশনাল নামের এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তাদের ফাইল প্রক্রিয়া করা হয়। এ বিষয়ে সেই রিক্রুটিং এজেন্সিতে গেলে স্বত্বাধিকারী দাবি করেন কর্মীদের অভিযোগ সঠিক নয়। না, আমি ফাইলও প্রসেস করি না, হয়তো আমাদের পোলা ফাইলের নিচের থেকে কোনো জায়গা থেকে ফাইল প্রসেস করছে কিনা সেটা আমি জানি না। একটা লোকও পাঠাইনি, এটা কেউ প্রমাণ দিতে পারবে না। আপনার স্টিকার কি আর আমি ছাপে লাগাবো নাকি? না, যে কেউ লাগাইছে, দেখেন এই যে দেখেন, এই বইটা কিন্তু আমার নামে মেন পাওয়ার হয় নাই। আপনার নাম দেখেন, না হলে আসলো কারণ এটা। শ্রম অভিবাসন বিশ্লেষকরা বলছেন, এজেন্সিগুলোর উপর সঠিক তদারকি না থাকায় মানব সম্পদ রপ্তানির নামে এভাবে মানব পাচারের শিকার হচ্ছেন কর্মীরা। তাদেরকে আমরা দূতাবাসের মাধ্যমে ফিরিয়ে আনা যায় কিনা সে চেষ্টা দ্রুত করতে হবে। কাজ নাই, খাবার নাই, যেখানে সে প্রতিনিয়ত কষ্টের মধ্যে থাকতেছে, সেভাবে যদি কেউ কর্মী প্রেরণ করে থাকে তাদেরকেও কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা হোক, আইন প্রয়োগকারী সংস্থা হোক, তাদের মাধ্যমে বের করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা, যাতে ভবিষ্যতে এই ধরনের কর্মীদেরকে তারা শ্রমের ঘামে বিদেশে গিয়ে অর্থ প্রেরণ করবার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিতে চায়, তাদের সাথে কেউ প্রতারণা করতে না পারে। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। অ্যাম্বাসেডরকে বলছি সেখানকার অবস্থা জানার জন্য এবং সেই ব্যাপারে কী পদক্ষেপ নিলে ভালো হয়, তাদেরকে আনা বা তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা, সেই ব্যাপারে আমাদের যোগাযোগ আছে। খারাপ পাঠাইছে, খাদের মাধ্যমে গিয়েছে, সেই সমস্ত জিনিস আমরা তদন্ত করতেছি এবং তদন্ত করে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনা এড়াতে জেনে বুঝে কর্মীদের বিদেশে কাজে যাওয়ার অনুরোধ করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা রিক্রুটিং এজেন্টদের যে সংগঠন বাইরা মিটিং করে বলেছি যে তাদের কর্মী প্রেরণে কাদের ভিসা হয়েছে, কাদের ভিসা হয় নাই, তারিখ নির্ধারণ করে লিস্ট দেওয়ার জন্য, কিন্তু তারা সেই লিস্ট দিতে পারে না। জীবন জীবিকার কারণে মানুষকে এক দেশ থেকে অন্য দেশে যেতে হয়। পরিবার পরিজন রেখে একটু অর্থনৈতিক সচ্ছলতার জন্য মানুষ পাড়ি জমান বিভিন্ন দেশে। তবে সেই বিদেশ যাত্রাটা কখনোই মসৃণ না। অর্থনৈতিক সমস্যা, নানা রকম সংকট, এর মধ্য দিয়েই তাদেরকে বিদেশ যেতে হয়। কিন্তু কোনো সিন্ডিকেটের কারণে যদি এই বিদেশ যাত্রা ব্যাহত হয়, তাহলে শুধু ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে দেশ। অর্থনৈতিকভাবেও আমরা ক্ষতির সম্মুখীন হব, আর এতে করে হতাশ হবে লক্ষ কোটি বেকার যুবক। তাই আমরা চাই প্রতিটি দেশেরই যাত্রা হোক মসৃণ। মানুষ, বিশেষ করে যারা প্রবাসে যেতে ইচ্ছুক, অর্থাৎ কর্মী হিসেবে যারা যেতে ইচ্ছুক, তারা যাতে খুব সহজভাবে, সুন্দরভাবে বিদেশ যেতে পারেন, এমনটাই প্রত্যাশা আমাদের। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এটিএন বাংলার ঈগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে। শুভরাত্রি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১২১৫। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন ৪৮১১৯৪৩১ থেকে ৩৪ পর্যন্ত, অথবা ০১৩০২৯৯৪৫২০ এই নম্বরে। আমাদের ইমেল করুন atnbibek@gmail.com।